Hello my dear students, most welcome in this fresh session of Chaya Smart Class. Chaya Smart Class এর এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার, তোমাদের সাথে বায়োলজি নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজি সিলেবাসের তৃতীয় অধ্যায় মানব জনন, হিউম্যান রিপ্রোডাকশন, ভেরি ইন্টারেস্টিং। তার একটা গুরুত্বপূর্ণ টপিক দেখতেই পাচ্ছ, উজেনেসিস। উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া, এই যে প্রসেস, ডিম্বাণু কিভাবে উৎপাদিত হলো, সেই উৎপাদিত ডিম্বাণুর পরিণতি কি, সেগুলো সম্পর্কে যাবতীয় কিছু আমরা জানবো আজকের এই ক্লাসে। আর আজকের এই ক্লাসে জানা উজেনেসিস প্রক্রিয়ার যাবতীয় তথ্য সঠিকভাবে অনুধাবন করার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে ক্লাস 12 ছায়াজীববিদ্যার টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়াজীববিদ্যার শিক্ষক, এই বই দুটো। আর তার সাথে আজকের স্মার্ট ক্লাস তো রয়েছে। ফলে স্মার্ট জেনারেশনের সকল স্মার্ট স্টুডেন্টসদের জন্য বলছি, এই স্মার্ট ক্লাসকে ফলো করো আর নিজেকে করে তোলো পরীক্ষার জন্য অপ্রতিরোধ্য। আমরা উজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে জানবো, কিন্তু আমরা একটু যদি বলি, আমরা ইতিপূর্বেই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস জেনেছি এবং তখন আমরা প্রথমেই বলেছি আসলে গ্যামেটোজেনেসিস বা জেনেসিস বা ফরমেশন অফ গ্যামেট, তার একটা পার্ট হিসেবে মেল গ্যামেট ফরমেশন, দ্যাট ইজ স্পার্ম ফরমেশন, স্পারমাটোজেনেসিস ছিল। এখন আমরা পড়ছি অপর একটা গ্যামেট, দ্যাট ইজ ফিমেল গ্যামেট বা ওভাম, সেটার জেনারেশন, দ্যাট ইজ কল্ড উজেনেসিস। ফলে আমরা যদি সিম্পলি শব্দটার দিকে তাকাই, হোয়াট ইজ উজেনেসিস? জেনেসিস মিন্স জেনারেশন, সো জেনারেশন অফ ওভাম অর্থাৎ ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া, দ্যাট ইজ কল্ড উজেনেসিস। ফলে ইট উড বি ভেরি ইজিয়ার if we compare spermatogenesis and oogenesis togetherly, যদি আমরা স্পার্ম উৎপাদনের প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস আর ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া উজেনেসিস দুটোকে একটু তুলনা করে পড়ি, তাহলে আমাদের ক্ষেত্রে কনসেপ্ট গঠনের জন্য সেটা অনেক ইজি হবে। চলো একটু যাই। দেখো, উজেনেসিস আসলে কি? ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া। কিন্তু একইভাবে যদি বলি কোথা থেকে এই ডিম্বাণু উৎপন্ন হবে, একটু মনে করো, আমরা বলেছিলাম স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রাণু উৎপাদক কোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়। তো সিমিলারলি আমরা বলতে পারি উগোনিয়াম বা আদি ডিম্বাণু উৎপাদক কোষ, সেখান থেকে তৈরি হবে ডিম্বাণু বা ওভাম। এক্স্যাক্টলি দেখো, উগোনিয়াম এক্স্যাক্টলি যেটা ডিম্বাণু মাতৃকোষ হিসেবে আমরা ট্রিট করব, জার্ম সেল থেকে সৃষ্টি হয়, সেই উগোনিয়াম থেকে ওভাম, এটা সৃষ্টির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে উজেনেসিস। ফলে সিমিলারলি স্পারমাটোজেনেসিস যেমন ছিল স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটোজোয়া সৃষ্টি, উজেনেসিস ঠিক তেমন ভাবে উগোনিয়াম থেকে ওভাম তৈরির প্রক্রিয়া। ক্লিয়ার? দিস ইজ উজেনেসিস। এখন অবভিয়াসলি প্রশ্ন হলো এটা কোথায় ঘটবে, এর সাইট বা স্থান কি? প্রথম কথা আমি একটু বলে রাখি, অল মাই ডিয়ার স্টুডেন্টস লিসেন ভেরি কেয়ারফুলি। স্পারমাটোজেনেসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, বাট আমরা বলছি উজেনেসিস ইজ আ ডিসকন্টিনিউয়াস প্রসেস। যদি বলো কেন, মেক ইট ক্লিয়ার। স্পারমাটোজেনেসিস প্রসেসটা বয়স সন্ধিকালের পর থেকে শুরু হয়ে আমৃত্যু চলেছিল। উজেনেসিস প্রসেসটা অ্যাকচুয়ালি জন্মের আগে থেকেই শুরু হয়, কিন্তু একটা সার্টেন সময়ের পরে যখন আবার এফএসএইচ সিক্রেট করে, তারপরে গিয়ে কন্টিনিউশনটা চলতে থাকে। ফলে মধ্যবর্তী একটা সময় ক্ষণিকের জন্য এটা স্তিমিত হয়ে পড়ে বা থেমে যায়। সো অ্যাকচুয়ালি ইট ইজ আ ডিসকন্টিনিউয়াস প্রসেস। দেখো কোথায় ঘটে, আমরা দুটো জায়গার কথা বলেছি। ডেফিনেটলি সেটা ঘটবে ডিম্বাশয়ে, ইট ইজ অবভিয়াস, কিন্তু আমরা বলছি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদনের জন্য একটা বিশেষ গঠন তৈরি হয়, যাকে বলি ডিম্বথলি, দ্যাট ইজ কল্ড ফলিকল। দেখো ডিম্বথলি, সেই ডিম্বথলির মধ্যে অ্যাকচুয়ালি ডিম্বাণু উৎপন্ন হবে। তো সেই ডিম্বথলি থেকে প্রথম পর্যায়ে উৎপন্ন হয় গৌণ পরডিম্বাণু। ওই যে গৌণ পরডিম্বাণু তৈরি হবে, অর্থাৎ ডিম্বথলির মধ্যে থাকবে একটা ডিম্বাণু মাতৃকোষ, সেখান থেকে তৈরি হবে গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট। একটা স্টেপে নাকি 5টা স্টেপে সেটা আমরা বলছি না, শুধু কনভার্সনটাকে বলছি। তাহলে ডিম্বাণু উৎপাদনের জন্য যে ডিম্বাণু মাতৃকোষ, সেটা পরিণত হবে সেকেন্ডারি ওসাইটে। এটা একটা স্টেপ। সেই স্টেপটা ঘটছে ডিম্বথলি বা ফলিকল। ডিম্বথলি বা ফলিকল সেটা কোথায় রয়েছে? ডিম্বাশয়ের মধ্যে। সেকেন্ড পার্ট, যেখানে এই সেকেন্ডারি ওসাইট বা গৌণ পরডিম্বাণু সেটা রূপান্তরিত হচ্ছে পরিণত ডিম্বাণু বা ওভাম, সেটা কিন্তু ঘটে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবে। ফলে আমরা ডেফিনেটলি জানি ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হবে ডিম্বাশয়ে,
কিন্তু একটু ডিটেলসে জানলে বলছি, ডিম্বাশয়ে একটা পার্ট সেখানে সেকেন্ডারি উসাইট গৌণপর ডিম্বাণু তৈরি হয়। আর গৌণপর ডিম্বাণু হতে ওভাম পরিণত ডিম্বাণু তৈরি, সেই প্রসেসটা ঘটে কোথায়? ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবে। ফলে দুটো জায়গায় ঘটে। ডেফিনেটলি ডিটেলস আমরা জানবো। কখন ঘটে? ডেফিনেটলি আফটার পিউবার্টি, আমরা বলছি বয়ঃসন্ধিকালের পর থেকে। কিন্তু স্যার আপনি যে বললেন অ্যাকচুয়ালি জন্মের আগে থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ, এই যে ডিম্বথলি উৎপাদনের প্রক্রিয়া আমরা দেখব, যার মধ্যে উগনিয়াম অবস্থান করে, সেটা একটা সদ্যজাত শিশুর মধ্যেই অবস্থান করে। ফলে যদিও প্রসেসটা জন্মের আগে থেকে শুরু হয়, কিন্তু বয়ঃসন্ধিকাল বা পিউবার্টির পর থেকে এফএসএইচ এর প্রভাবে ওই পরিবর্তনগুলো আরো অধিক হারে এবং সঠিকভাবে ঘটতে থাকে আপ টু মেনোপজ। মেনোপজ কি স্যার? সহজ কথায় বললে কোনো এক মহিলার যৌন জীবনকালের শেষ ঘটনা। মেনোপজ মানে মেনস্ট্রুয়াল সাইকেলের শেষ, রজচক্রের শেষ, ততদিন পর্যন্ত ঘটবে। এখানে দেখো একটা আমরা ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছি রিগার্ডিং নাম্বারস। কার নাম্বার? এই যে ফলিকল, প্রাইমোর্ডিয়াল ফলিকল, তার সংখ্যা। দেখো আমরা বলেছি জন্মের আগেই উৎপন্ন হয়, আমি বললাম। এখন 1 মাসের যে ভ্রূণ, তার মধ্যে উগনিয়ার সংখ্যা দেখো কত, 1700। নেক্সট আমরা যদি দেখি 2 মাসের ভ্রূণ, তার মধ্যে উগনিয়ামের সংখ্যা দেখো 6 লাখ। ফলে দেখতেই পাচ্ছ সংখ্যাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ইভেন 5 মাসের ভ্রূণ, উই আর টকিং অ্যাবাউট এমব্রায়ো, এখনো জন্ম নেয়নি। ফলে 5 মাসের ভ্রূণের মধ্যে রয়েছে 7 মিলিয়ন। সো জাস্ট ইউ লুক, বিফোর বার্থ অফ দ্য বেবি, এমব্রায়োনিক কন্ডিশনেই কিন্তু এই উগনিয়ামটা সৃষ্টি হচ্ছে, আমরা যদি বলি ডিম্বথলি বা প্রাইমোর্ডিয়াল ফলিকুলের মধ্যে। বাট আউট অফ দিস 7 মিলিয়ন কিছু পরিমাণ উগনিয়াম তারা ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসপ্রাপ্তির ঘটনাটাকে আমরা বলি অ্যাট্রেসিয়া। ফলে যখন একটা শিশু জন্ম নেয়, তখন তার সর্বাধিক পরিমাণে উগনিয়াম দেখতে পাই প্রাইমোর্ডিয়াল ফলিকল যদি বলি, আদি ডিম্বথলি, সেটা অলমোস্ট 2.5 লাখ। অ্যান্ড দ্যাট ইজ ম্যাক্সিমাম। জন্মের সময় যেটা দেখি 2.5 লাখ, অন অ্যান্ড অ্যারাউন্ড, দ্যাট ইজ ম্যাক্সিমাম। দেখো আমরা লিখেছি পিউবার্টিতে গিয়ে ওটা পরিণত হয় 1 to 2 lakhs-এর মধ্যে। আই মিন টু সে ম্যাক্সিমাম নাম্বার অফ উগনিয়াম যেটা অবস্থান করছে একটা প্রাইমোর্ডিয়াল ফলিকুলের মধ্যে, সেটা ঠিক জন্মের সময় একটা কন্যা সন্তানের থাকে। বাট যত সময় এগোতে থাকে, যতই কন্যা সন্তান বড় হতে থাকে, তখন ওই প্রাইমোর্ডিয়াল ফলিকুল বা ওই উগনিয়াম কনভার্সন ঘটতে থাকে পরবর্তী পর্যায়ে। ফলে তার সংখ্যাটা কমতে থাকে এবং একটা পিউবার্টিতে আসা কন্যা সন্তান অন অ্যান্ড অ্যারাউন্ড 2 লাখ উগনিয়াম অবস্থান করে। দেখো এই হলো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটা দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি কিভাবে সেই জার্ম কোষ, নিশ্চয়ই একটু চিনতে পারছো, আমরা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় পড়েছিলাম যে জার্ম সেল বিভাজিত হয়ে উগনিয়ামের জন্ম দেয়, আর সেই উগনিয়াম থেকে বিভাজনের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন করে। যদি তোমরা এটার দিকে তাকাও, একটু আইডিয়া করতে পারবে স্পারমাটোজেনেসিসের সাথে উজেনেসিস। প্লিজ লুক অ্যাট দিস ডায়াগ্রাম। দেখো তো ডিম্বাণু কটা রয়েছে? একটা। কিন্তু বাকি ক্ষেত্রে আমরা লিখে রেখেছি পোলার বডি। একটা ডিম্বাণু তৈরি হয়, এখানে আমরা দেখছি একটা প্রাইমারি উসাইট। জাস্ট কম্পেয়ার, আমরা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় দেখেছিলাম একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টে স্পারমাটিড তথা স্পার্ম তৈরি হয়েছিল। বাট এখানে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে একটাই ডিম্বাণু উৎপন্ন হয়, বাকিগুলো পোলার বডি, হোয়াট এভার ইট ইজ, ডিম্বাণু নয়। ফলে অলরেডি আমরা একটা তফাৎ দেখতে পাচ্ছি। বাট সেই এক্স্যাক্ট ডিটেলসটা আমরা চলো একটু জেনে নিই, যে জার্ম সেল থেকে সৃষ্টি হচ্ছে উগনিয়া, সেই উগনিয়া কি কি পরিবর্তনের মধ্য দিয়ে কতগুলি সংখ্যায় ডিম্বাণু উৎপন্ন করছে, চলো একবার ডিটেলস দেখা যাক। উজেনেসিস প্রক্রিয়াটার ডিটেলস আমরা জানতে গিয়ে প্রথমেই বলে নেওয়া ভালো, সমগ্র প্রক্রিয়াটা 3টে পর্যায়ে সম্পন্ন হয়। অ্যাবসলিউটলি সেম, জাস্ট লাইক স্পারমাটোজেনেসিস। কি কি স্যার? 3টে স্টেজ। একটার নাম হলো সংখ্যা বৃদ্ধি দশা, মাল্টিপ্লিকেশন স্টেজ। নাম্বার 2 বৃদ্ধি দশা বা গ্রোথ স্টেজ, এবং ডেফিনেটলি নাম্বার 3 পরিণতির দশা বা ম্যাচুরেশন স্টেজ। ফলে প্রত্যেকটাই আমরা একটা একটা করে দেখব। নাম্বার 1 মাল্টিপ্লিকেশন স্টেজ, দ্যাট ইজ সংখ্যা বৃদ্ধি। নাম্বার 2 বৃদ্ধি বা গ্রোথ। অবশ্যই আমরা নাম্বার 3 দেখব ম্যাচুরেশন স্টেজ। কি ঘটছে আমরা যদি প্রথমে ছবির মধ্যে দেখি, সেই আমরা জার্ম সেলকেই রেখেছিলাম, যেটা কন্টিনিউয়াসলি ডিভাইড করে আমাদের উগনিয়াম সৃষ্টি করবে।
definitely twin number of chromosome 46, it will undergo repeated mitosis and it will give result to formation of ওগোনিয়াম। ফলে জার্ম কোষ বারবার মাইটোসিস বিভাজন দ্বারা একাধিক ওগোনিয়াম সৃষ্টি করবে। যেহেতু নাম্বার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই ওগোনিয়ামের, সো দিস স্টেজ ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন স্টেজ অর সংখ্যা বৃদ্ধি দশা। দেখো কি বলছি, সংখ্যা বৃদ্ধি দশা। আমরা যদি বলি কোথায় ঘটে, আমরা বলেছিলাম ডিম্বাশয়ের মধ্যে নির্দিষ্ট ডিম্বথলি বা ফলিকুল রয়েছে, আর সেই ডিম্বথলি বা ফলিকুলের মধ্যে রয়েছে, এই মধ্যে ঘটছে উজেনেসিস প্রক্রিয়াটা। প্রথমেই বলছি প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, অর্থাৎ প্রাথমিক এই যে জার্ম সেল, যেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। মাইটোসিস প্রক্রিয়া, ইকুয়েশনাল ডিভিশন, ক্রোমোজোম নাম্বার রিমেন সেম, অনলি নাম্বার ইনক্রিজেস, এক্স্যাক্টলি সেটা তৈরি হচ্ছে। আর বিভাজনের ফলে যেটা গঠিত হচ্ছে তাকে আমরা নাম দিয়েছি ওগোনিয়া। লুক অ্যাট দিস ডায়াগ্রাম, জার্ম সেল হ্যাভিং টুইন নাম্বার অফ ক্রোমোজোম, মাইটোসিস একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, অ্যান্ড কন্টিনিউয়াসলি ইট ইজ আন্ডারগোয়িং ডিভিশন। সো উই আর হ্যাভিং লটস অফ ওগোনিয়াম, সে কারণেই আমরা এটাকে বলেছি মাল্টিপ্লিকেশন স্টেজ। বাট হোয়াট নেক্সট? এই ওগোনিয়ামগুলোর মধ্যে যে কোনো একটা ওগোনিয়ামকে যদি আমরা ধরি, সেই ওগোনিয়ামের একটা পরিবর্তন আসবে এবং সেই ওগোনিয়াম পরিবর্তিত হয়ে কি তৈরি করবে? প্রাইমারি উসাইট, অর্থাৎ প্রাথমিক পরডিম্বাণু। বাট ইন্টারেস্টিংলি লুক অ্যাট দিস, দ্য ক্রোমোজোম নাম্বার ইন বোথ দিস কেসেস রিমেন সেম। ওগোনিয়ামের ক্ষেত্রেও ছিল 46, আমরা যে প্রাইমারি উসাইট পেয়েছি সেখানেও 46। সো হোয়াট আর দ্য চেঞ্জেস? অনলি চেঞ্জ হিয়ার হ্যাপেন্স, দ্যাট ইজ রিগার্ডিং ইটস সাইজ। দেখো এই ওগোনিয়াম যথেষ্ট পরিমাণে আকারে বৃদ্ধি পায় এবং তৈরি করে প্রাইমারি উসাইট। ফলে এখানে কোনো বিভাজন বা ফার্দার নাথিং এলস, আমরা শুধু বলছি এই জায়গাটায় আকৃতিগত পরিবর্তন হয় এবং সেই জন্যই এই স্টেজটাকে নাম দিয়েছি গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা। কীরকম পরিবর্তন হয় ডিউরিং দিস গ্রোথ? লুক অ্যাট দিস, ওগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরি হয়েছে, বৃদ্ধি দশা। ডেফিনেটলি প্রথমেই লিখছি আকার বৃদ্ধি, অলমোস্ট 200 টাইমসের সাইজটা ইনক্রিজ করে। এবং যখন একটা সেলের সাইজ ইনক্রিজ করছে, তার ভিতরে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে তাদেরও কিছু পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হতে পারে? দেখো ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইট ইনক্রিজেস ইন নাম্বার। গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ফলে স্বাভাবিকভাবেই কোষের আয়তন বৃদ্ধিটা এই সকল কোষীয় অঙ্গাণুর বৃদ্ধির সাথে সম্পর্কিত। ফলে যখন ওগোনিয়াম বৃদ্ধি পায় তখন গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এগুলোর গ্রোথ হয়। ডেফিনেটলি আমরা লিখছি আরএনএর বৃদ্ধি, রাইবোজোমাল আরএনএ, হুইচ হেল্পস অলসো ইন প্রোটিন সিনথেসিস। ফলে ওগোনিয়াম থেকে প্রাইমারি উসাইটের সৃষ্টি শুধুমাত্র বৃদ্ধিজনিত ঘটনা। আগেরটায় ছিল সংখ্যা বৃদ্ধি, ইনক্রিজ ইন নাম্বার, এখানে আকার বৃদ্ধি, ইনক্রিজ ইন সাইজ। বাট অল মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য চেঞ্জ ইন দিস ক্রোমোজোম। Is there any change? Not at all. ফলে ওগোনিয়াম, that is also 46, সেই ওগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট, that is also 46. Any confusion? Sir, where is meiosis? Look at the third stage. আমরা তৃতীয় দশা, যেটাকে আমরা নাম দিয়েছি পরিণতির দশা, ম্যাচুরেশন স্টেজ, সেখানে ডেফিনেটলি একটা পরিবর্তন আসবে এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দ্য চেঞ্জ ইজ হিয়ার 23। অবশ্যই এই যে 46, এটা কি? এটা আমাদের প্রাইমারি উসাইট, অর্থাৎ একটু আগে আমরা সৃষ্টি করলাম যে প্রাইমারি উসাইট, সেই প্রাইমারি উসাইটই এই ডিভিশনটায় পার্টিসিপেট করছে। ফলে এটা আমাদের প্রাইমারি উসাইট, প্রাথমিক পরডিম্বাণু। ইট উইল আন্ডারগো ডিভিশন। হুইচ টাইপ অফ ডিভিশন? দিস ইজ ফার্স্ট টাইম উই আর হ্যাভিং মিওসিস। মিওসিস তার দুটো পর্যায়, প্রথম পর্যায়কে বলেছি মিওসিস 1। সো প্রাইমারি উসাইট উইল আন্ডারগো মিওসিস 1 টু গিভ রাইজ সেকেন্ডারি উসাইট, গৌণ পরডিম্বাণু তৈরি করবে। ফলে এই প্রাইমারি উসাইট ডিভাইড করলো, সেকেন্ডারি উসাইট গৌণ পরডিম্বাণু উৎপন্ন করলো। লুক অ্যাট দ্য চেঞ্জ ইন দেয়ার ক্রোমোজোম নাম্বার। ছিল 46, হয়েছে কত? 23। অ্যান্ড ইয়েস, ফ্রম 2n ইট হ্যাজ ডিক্রিজড ইন্টু n, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। ইয়েস, আমরা একটু বুঝতে পারছি গ্যামেট উৎপাদনের দিকে এগোচ্ছি। ক্রোমোজোম নাম্বার অলরেডি উই হ্যাভ obtained, that is n. কোন বিভাজন হয়েছে? মিওসিস 1। সো ডেফিনেটলি দ্যাট উইল বি ফলোড বাই মিওসিস 2। বাট ইন্টারেস্টিং ঘটনা এখানে রয়েছে। চলো আমরা এ পর্যন্ত দেখি। দেখো প্রাইমারি উসাইট, আমরা বলেছি মিওসিস 1। মিওসিস 1 এর ফলে দুটো কোষ পাবো,
আমরা ক্রোমোজোম নাম্বারের চেঞ্জটা ওখানে দেখেছি। ইচ অফ দিস ইজ হ্যাভিং 23 অ্যান্ড দিস ইজ অলসো হ্যাভিং 23। নাও লিসেন ভেরি কেয়ারফুলি, ভেরি ইম্পর্টেন্ট হ্যাপেনিংস। এই যে দুটো কোষ আমরা পাই, প্রথম পোলার বডি এবং সেকেন্ডারি উসাইট, আউট অফ দিস দে আর ইকুয়াল ইন দেয়ার ক্রোমোজোম নাম্বার, বাট রিগার্ডিং দেয়ার সাইজ দেয়ার ইজ এ ডিফারেন্স। এই প্রাইমারি উসাইট বিভাজিত হয়ে যখন দুটো কোষ তৈরি করবে, ম্যাক্সিমাম সাইটোপ্লাজম অফ দিস প্রাইমারি উসাইট সেটা প্রবেশ করে যে কোষটার মধ্যে, সেটা আকারে একটু বড় হয় এবং তার আমরা নাম দিই সেকেন্ডারি উসাইট। আর যেটা কম্পারেটিভলি তুলনামূলকভাবে আকারে ছোট হয়, দ্যাট ইজ কল্ড ফার্স্ট পোলার বডি, প্রথম মেরুডিম্ব। এগেন আই এম রিপিটিং, দুটো আনইকুয়াল সাইজের উইথ সেম নাম্বার অফ ক্রোমোজোম সেল আমরা পাই ডিউ টু মিওসিস 1, যেটা লার্জার ইন সাইজ, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি উসাইট। ডেফিনেটলি ইট ইজ হ্যাভিং 23 ক্রোমোজোমস। ক্লিয়ার? এখন বলবে কেন? জাস্ট ইউ লিসেন। আমরা বলছি এই ডিভিশনের সময় অলরেডি ইট ইজ ডিটারমাইন্ড হুইচ অফ দ্য সেল ইজ গোয়িং টু গিভ রাইজ টু ওভাম। কোনটা থেকে ডিম্বাণু তৈরি হবে সেটা অলরেডি ডিটারমাইন্ড হয়ে রয়েছে। ওই যে কোষটা থেকে ডিম্বাণু তৈরি হবে সেই কোষের মধ্যে স্বাভাবিকভাবে সাইটোপ্লাজমের পরিমাণটা একটু বেশি থাকে, অ্যান্ড ইট ইজ লার্জার ইন সাইজ দ্যান দ্য আদার ওয়ান। যেটা আকারে বড় সেটাকে বলছি সেকেন্ডারি উসাইট। ক্লিয়ার আর নট? নাও দিস সেকেন্ডারি উসাইট উইল এগেন আন্ডারগো ডিভিশন। ওয়াই? বিকজ মিওসিস 1 উইল বি ফলোড বাই মিওসিস 2। এখন যদি মিওসিস 2 ডিভিশন হয়, তাহলে সেকেন্ডারি উসাইট সেটা বিভাজিত হচ্ছে, আরও দুটো কোষ সৃষ্টি করবে। সেম ইউ অ্যাপ্লাই হিয়ার। ওই দুটো কোষের ক্ষেত্রে যেহেতু মিওসিস 2 ইট ইজ ইকুয়েশনাল ডিভিশন, ক্রোমোজোম নাম্বার একই থাকবে, বোথ অফ দেম উইল হ্যাভ 23 ক্রোমোজোমস, বাট রিগার্ডিং দেয়ার সাইজ এগেন এই ডিম্বাণু বা ওভাম, যেটা আমাদের আসল অবজেক্টিভ, দ্যাট উইল বি কোয়াইট লার্জার ইন সাইজ, অ্যান্ড দিস সেকেন্ড পোলার বডি উইল বি স্মলার ইন সাইজ। অ্যাকচুয়ালি তোমাদের বলে রাখি, এই সেকেন্ডারি উসাইট অবস্থাতেই আমরা ডিম্বাণু নিঃসরণের ঘটনাটা দেখতে পাবো, এবং তারা যখন অবস্থান করে একই সাথে একটা পর্দাবৃত গঠন থাকে, আমরা জানবো ডিটেলস। তার মধ্যে মেজর পার্টটা হিসেবেই থাকে আমাদের ডিম্বাণু, আর একটা প্রান্তে ছোট্ট অবস্থায় অবস্থান করে এই যে পোলার বডির কথা বলছি, সেই পোলার বডি। ফলে ডিস্টিংক্ট ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি জেনারেলি এই সেকেন্ডারি উসাইটকেই আমরা ডিম্বাণু বলে কথা বলি। তাহলে স্যার ডিম্বাণু কখন উৎপন্ন হবে জেনে নাও। এই মিওসিস 2 ডিভিশনের সময় যখন মিওসিস 2 ঘটছে, মিওসিস 2-র মধ্যে প্রোফেজ 2, মেটাফেজ 2। এই প্রোফেজ 2-র পরে মেটাফেজ 2 পর্যন্ত হয়ে কোষ বিভাজন থেমে থাকে। ফাইনালি অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 গিয়ে সম্পন্ন হবে কখন? যদি স্পার্ম গিয়ে এক্স্যাক্টলি এই সেকেন্ডারি উসাইট যুক্ত গঠনের ভাইটেলাইন পর্দাকে টাচ করে, অ্যাবসলিউটলি অন দ্য 11th আওয়ার। যে মুহূর্তে ভাইটেলাইন পর্দা টাচ হবে তখন মেটাফেজ 2 এর পরে বাকি দশাটা কমপ্লিট হবে, এবং সেক্ষেত্রে আমরা ডিম্বাণু আর সেকেন্ড পোলার বডি পাবো। এগেন আই এম রিপিটিং, আমরা এই সেকেন্ডারি উসাইট আর প্রথম পোলার বডি দুটোকে একসাথে অবস্থানে দেখি। এই অবস্থাতেই আমরা বলি ডিম্বাণু নিঃসরণ ঘটছে। প্রকৃতপক্ষে ডিম্বাশয় থেকে বাইরে বেরিয়ে আসে কে? সেকেন্ডারি উসাইট। আর সেই সেকেন্ডারি উসাইটের বিভাজন মিওসিস 2টা গিয়ে মেটাফেজ 2 পর্যন্ত হয়ে থেমে থাকে। তাহলে স্যার অ্যানাফেজ 2, টেলোফেজ 2 কখন কমপ্লিট হবে? কখনই বা ডিম্বাণু গঠিত হবে? যখন শুক্রাণু ডিম্বাণুর আমরা গঠন পড়বো ডিম্বাণুর চারিদিকের পর্দাগুলোকে ডিজেনারেট করতে করতে ফাইনালি গিয়ে ভাইটেলাইন পর্দাকে টাচ করবে, এবং যখন ইট ইজ কনফার্মড ফার্টিলাইজেশন ইজ গোয়িং টু হ্যাপেন, কেবলমাত্র সেই কনফার্মেশনের পর এই ডিম্বাণু, এই সেকেন্ডারি উসাইট যেটা মেটাফেজ 2-তে থেমেছিল সেটা কমপ্লিট করবে বাকি ডিভিশন এবং ডিম্বাণু উৎপন্ন করবে। ক্লিয়ার? ফলে সেকেন্ডারি উসাইট বিভাজিত হয়ে ডিম্বাণু উৎপন্ন করলো, আর একটা তৈরি করলো সেকেন্ড পোলার বডি, হুইচ ইজ নট এ ম্যাটার অফ ইন্টারেস্ট আমাদের রাইট নাও। ক্লিয়ার? ফলে আমরা ডিম্বাণু পেয়েছি। বাট তোমাদের কিউরিয়াসিটির জন্য জানিয়ে রাখি, হোয়াট অ্যাবাউট দিস ফার্স্ট পোলার বডি? So simply if we talk, this is meiosis 2. So it will again undergo division and it will give rise to 2 more polar body. ফলে at the end of the process আমরা যদি দেখি 1, 2, 3
তিনটে পোলার বডি পাবো এবং ডিম্বাণু পাবো অনলি ওয়ান। লুক এট দ্য ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। আমরা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টে স্পার্ম পেয়েছি, কিন্তু আমরা এই প্রসেসটাতে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে উই আর হ্যাভিং অনলি ওয়ান। এটা যে একটা কমপ্লিট ডিম্বাণু বলা হয়েছে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অনলি, লুক এট দ্য নাম্বার অফ ক্রোমোজোম, দে অল আর সেম, বাট দিস 3 আর অ্যাকচুয়ালি পোলার বডি। এনি অফ দিস, এই 4টের এনি অফ দিস যেটা ডিটারমাইন্ড হবে এখান থেকে, এনি অফ দিস একটাই আমরা পাবো ডিম্বাণু, আর বাকি 3টেকে আমরা ট্রিট করব পোলার বডি হিসেবে। সো ইফ ইউ আর আস্কড একটা প্রাইমারি ওসাইট থেকে হাউ মেনি ওভাম ইজ প্রডিউসড, অনলি ওয়ান, আর বাকি 3টে কি তৈরি হবে, পোলার বডি। ফলে আমরা বুঝতে পারছি পরিণতির দশায় যেটা ঘটে, প্রাইমারি ওসাইটের মিওসিস ঘটে, একটা সেকেন্ডারি ওসাইট, একটা পোলার বডি, ফার্স্ট পোলার বডি। সেকেন্ডারি ওসাইটের আবার ডিভিশন ঘটে, একটা ডিম্বাণু যেটা আমাদের দরকার, আরও একটা পোলার বডি। ফার্স্ট পোলার বডি ফার্দার ডিভাইড করে 2টো পোলার বডি তৈরি করে। ফলে এই হলো উজেনেসিসের প্রসেস, যেখানে আমরা শুরু করেছিলাম জার্ম সেল ডিভাইড করে তৈরি করবে উগোনিয়াম, উগোনিয়াম বৃদ্ধি পেয়ে তৈরি করবে প্রাইমারি স্পারমাটোসাইট, আর প্রাইমারি স্পারমাটোসাইট বৃদ্ধি করে একটা ডিম্বাণু, আর বাকি 3টে পোলার বডি তৈরি করবে। ইয়েস, উই উইল অবটেন অনলি ওয়ান ওভাম ফ্রম আ সিঙ্গল প্রাইমারি ওসাইট, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট উজেনেসিস। চলো আমরা এই গোটা প্রসেসটা একটা ভিডিওর সাহায্যে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া আমরা জানি একটা ডিম্বাশয় বা ওভারির মধ্যেই সম্পন্ন হবে। এখন সেই ওভারির মধ্যে কিভাবে সেই পর্যায়গুলো সম্পন্ন হবে সেটাই আমরা দেখতে চাইব। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে ডিম্বাশয়ের মধ্যে থাকবে ডিম্বথলি, ফলিকল, তার বিভিন্ন স্টেজ। দেখো ফলিকল, ডিম্বথলি যাকে বলি, প্রাইমোর্ডিয়াল ফলিকল, ইট মে বি প্রাইমারি ফলিকল অ্যান্ড এটসেট্রা। তার মধ্যে তৈরি হবে ডিম্বাণু উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়াগুলো। ফলে একটা ডিম্বাশয় ম্যাচিওর্ড ওভারি, তার মধ্যে রয়েছে ডিম্বথলি, আর সেই ডিম্বথলির মধ্যেই আমাদের প্রথম উজেনেসিস প্রক্রিয়ার যে কোষ উগোনিয়াম সেটা সৃষ্টি হবে। আমরা বলেছিলাম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয়। এই এতগুলো পরপর যে ম্যাচিওর্ড ওভারির মধ্যে রয়েছে ফলিকল, ডেফিনেটলি তার মধ্যে সৃষ্টি হবে উগোনিয়াম সৃষ্টির প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়ায়। দেখো, এই যে কোষটা আমরা দেখছি, অ্যাবসলিউটলি এই কোষটার মধ্যে থেকেই এই সৃষ্টি হচ্ছে উগোনিয়াম। এই উগোনিয়াম এগেন মাইটোসিস প্রক্রিয়ায় ইট উইল ডিভাইড। দেখো, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, আর মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আবার 2টো নতুন উগোনিয়ামের সৃষ্টি করেছে, অর্থাৎ রিপিটেডলি ডিভাইড করে মাইটোসিসের নতুন উগোনিয়াম সৃষ্টি করবে। এখন এই উগোনিয়াম সেটার বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে, পুষ্টি নিচ্ছে, এবং এই উগোনিয়াম বৃদ্ধি হয়ে লুক অ্যাট দিস প্রাইমারি ওসাইট, এনলার্জমেন্ট হয়েছে, প্রাইমারি ওসাইট সৃষ্টি করেছে, কেবলমাত্র বৃদ্ধি। আর সেই প্রাইমারি ওসাইটের মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। দেখো, মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হলে 50% ক্রোমোজোম ডিভাইড করছে, একটা লার্জার ওয়ান আমরা পাচ্ছি, আর এদিকে একটা স্মলার ওয়ান পাচ্ছি, এটাকে বলেছি পোলার বডি, পোলোসাইট। আর এই যেটাকে পেয়েছি বড় আকারের অধিক সাইটোপ্লাজম যুক্ত, দ্যাট ইজ সেকেন্ডারি ওসাইট। সেটাও আবার ডিভাইড করবে, করে এগেন সেকেন্ডারি ওসাইটের সাথে আবার একটা পোলার বডি পাবার তৈরি হবে উটিড, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ডিম্বাণু বলছি। ফলে আমরা 3টে পোলার বডি পেয়েছি, আর সঙ্গে রয়েছে ইয়েস উটিড বা ডিম্বাণু। এই ডিম্বাণুটাই অ্যাকচুয়ালি আমরা যে উজেনেসিস প্রসেসে ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়ার কথা বলছি, সেটাই আমাদের আলটিমেট প্রোডাক্ট, এবং এটাই আমাদের আসল জিনিস। আর ক্রমাগত এই পোলার বডি বা পোলোসাইট এটা গ্র্যাজুয়ালি ডিস্ট্রয় হতে থাকবে। ফলে আমরা উজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে দেখলাম যে ফলিকুলের মধ্যে প্রথমে তৈরি হবে উগোনিয়াম, সেই উগোনিয়ামের মধ্যে আমরা দেখব বৃদ্ধি হবে, গ্রোথ হবে প্রাইমারি ওসাইট, আর সেই প্রাইমারি ওসাইট ডিভাইড করে তৈরি করবে সেকেন্ডারি ওসাইট, সঙ্গে ডেফিনেটলি থাকবে আমাদের পোলার বডি। সেকেন্ডারি ওসাইট ফাইনালি ডিভাইড করবে আবার আমাদের উটিড দেবে, এবং গোটা প্রসেসটা ঘটবে একটা ম্যাচিওর ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে। এটাই হলো কমপ্লিট আমাদের উজেনেসিস প্রসেস। ঠিক স্পারমাটোজেনেসিসের মতো উজেনেসিস প্রক্রিয়াটাও বেশ কতগুলো শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার মধ্যে একটা অন্যতম শর্ত বা ফ্যাক্টর হলো ডেফিনেটলি হরমোন। হরমোন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন উজেনেসিস। কেমন? একদম প্রথমেই যদি আমরা বলি, দেখো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে খরিত হয় জিএনআরএইচ,
gonadotropin releasing hormone. Releasing hormone, so it is secreted from hypothalamus. আমরা সেই gonadotropin releasing হরমোনের কথা যেটা বলছি, সেই gonadotropin releasing হরমোন সিক্রেট করে এফেক্ট করে কার উপরে? অগ্র পিটুইটারিকে এফেক্ট করবে। অ্যান্টেরিয়র পিটুইটারি কি করবে? দুটো হরমোন সিক্রেট করে, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন। দুজনের টার্গেট সেল আলাদা। FSH টার্গেট করছে গ্রানুলোসা কোষকে। গ্রানুলোসা কোষ কি? ডেফিনেটলি আমাদের জানতে হবে ডিম্বাণুর গঠন, সেই ডিম্বাণুর গঠনের মধ্যে রয়েছে। সেই গ্রানুলোসা কোষ থেকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন ক্ষরণ করবে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল তার গ্রানুলোসা কোষ ইস্ট্রোজেন সিক্রেট করবে। আর এদিকে পিত গ্রন্থি, দ্যাট ইজ কর্পাস লিউটিয়াম, সেই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপিত করবে LH, কারণ LH মানে লিউটিনাইজিং হরমোন। ডিম্বাণু নিঃসরণ হওয়ার পর গঠিত হবে কর্পাস লিউটিয়াম, পিত গ্রন্থি, সেই কর্পাস লিউটিয়াম ক্ষরণ করবে প্রোজেস্টেরন। More interestingly, this estrogen and progesterone, both of these two affect directly on uterus. আমরা জরায়ুর গঠন পড়েছি, জরায়ুর এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামকে রেডি করে, প্রস্তুত করে ফর দ্য প্রসেস অফ ইমপ্ল্যান্টেশন। দিস প্রসেস ইজ ডেফিনেটলি রিলেটেড উইথ মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা জানবো পরে। ফলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তাদের যৌথ ক্রিয়ায় জরায়ু প্রস্তুত হবে ইমপ্ল্যান্টেশনের জন্য, এবং ঠিক সেই সময়ে আমাদের উজেনেসিস ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া এবং ওভুলেশন ডিম্বাণু নিঃসরণ সম্পন্ন হবে। এখন এর ক্ষেত্রে ইনহিবিনোক্ষরণের দ্বারা যদি প্রয়োজন হয় নেগেটিভ ফিডব্যাক দ্বারা হাইপোথ্যালামাসকে এফেক্ট করা হবে এবং ইট উইল টেক নেসেসারি অ্যাকশনস। আই মিন টু সে FSH LH যে দুটো হরমোন খরিত হয় অগ্র পিটুইটারি থেকে, এবং আমাদের গ্রাফিয়ান ফলিকল এবং কর্পাস লিউটিয়াম থেকে খরিত ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, তারাও ইনডিরেক্টলি উজেনেসিস প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে। সো দিস ইজ অল অ্যাবাউট উজেনেসিস। এখন যদি আমরা শেষে একটু স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের তুলনা করি, ডেফিনেটলি তোমরা জানো, বাট আমি যদি বলি মনে করো তো, স্পারমাটোজেনেসিস প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস, উজেনেসিস কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। স্পারমাটোজেনেসিস প্রসেসটা কেবলমাত্র শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাতে সম্পন্ন হয়। কমপ্লিট উজেনেসিস সেটা ডিম্বাশয়ের মধ্যে হয় কিছুটা, বাকি কিছুটা হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। স্পারমাটোজেনেসিস প্রসেসে একটাই প্রাইমারি স্পারমাটোসাইট গিভস রাইজ টু 4 স্পারমাটোজোয়া। উজেনেসিস প্রসেসে একটাই যদি আমরা প্রাইমারি উসাইট বলি, ইট গিভস রাইজ টু অনলি আ সিঙ্গল ওভাম। ফলে দুজনের একটা কম্পেয়ার করে যদি তোমরা পড়ে থাকো, আশা করি অল মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল ফেস নো প্রবলেম রিগার্ডিং গ্যামেটোজেনেসিস, that is spermatogenesis and oogenesis in your exam. So follow the smart class properly and make you exam ready. Thank you very much. বায়োলজি সম্পর্কিত এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো, আর নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।